দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে জানালেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। রাঙামাটির নানিয়ার চরে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ 2। প্রতিবাদে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ। বর্ষবরণ উপলক্ষে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব, বর্ণিল আয়োজনে অংশ নেন বাঙালিরাও। পানি খেলা হচ্ছে একটা আমাদের উৎসব, তো এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। এই নতুন বছর যাতে আমাদের সুখ শান্তি এগিয়ে আসে, নতুন বছরকে স্বাগতম জানিয়ে ওই অনুষ্ঠানটা পালন করি। আজকের চট্টগ্রামের শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সাথে পুরো আয়োজনে থাকছে আমি তানজিম শাফিন। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এপ্রিল ও মে মাসে জ্বালানি ঘাটতি হবে না। জুনের চাহিদা মেটাতে কাজ করছে সরকার। পূর্ণ সক্ষমতায় ইস্টার্ন রিফাইনারি চালু করতে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সকালে চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। কথা বলেন দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য কোনো ঘাটতি হবে না। এখন জুন মাসের চাহিদা মেটাতে কাজ করছে সরকার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে, নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী জানান, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন শতভাগ চালু করতে মালয়েশিয়া সহ বিভিন্ন বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া চলছে। এ সময় রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম 2029 সাল থেকে শুরু করার আশা প্রকাশ করেন তিনি। এই ইউনিটটা যদি আমরা চালু করতে সক্ষম হই এই সরকারের এই মেয়াদের মধ্যেই, তাহলে আপনারা দেখবেন আমাদের এই সূত্র আমরা ক্রুড অয়েলের সোর্স আরও ডাইভার্সিফাই করতে পারবো, অর্থাৎ এই সক্ষমতা বাড়বে, ভিন্ন ভিন্ন সোর্সের ক্রুড রিফাইন করবার ক্যাপাসিটি থাকবে। সেই প্রযুক্তি আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ, সেইভাবে আমাদের প্রস্তুতি রয়েছে। সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী আশার কথা শোনালেও বাস্তবতা ভিন্ন। তেলের জন্য চট্টগ্রামে সব পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন। সংকটের কারণে বেশিরভাগ পাম্প বন্ধ। সব পাম্প তো খোলা নাই, সব পাম্প যদি খোলা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তিটা হইতো না। 5টা-6টা পাম্প দেখছি, একটা তো তেল নেই, তাহলে মজুদ কিভাবে আছে, কিভাবে বলে এরা? সব যদি উন্মুক্ত থাকতো তাহলে ভোগান্তি হতো না। এখন হচ্ছে ম্যাক্সিমাম পাম্প বন্ধ। মন্ত্রী তো মুখে বলতেছে উনি আসি দেখুক, ওনার গাড়িতে তো আর উনি নিজে আসে না, আসে ওনার ড্রাইভার, যার কারণে ওরা বুঝে না। মন্ত্রী আমাদের বলে থাকেন যে পর্যাপ্ত তেলের মজুদ আছে, এখানে বলছে তেলের মজুদ নাই, তেল আনতে হচ্ছে। তাহলে কনস্পিরেসিটা কোথায় হচ্ছে সেটা আমার মনে হয় খুঁজে বের করাটা খুব বেশি দরকার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পার্বত্য এলাকার জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে জানবো। খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, জানাবেন ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি এখন কি? গ্রাহকরা চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা? পর্যটন খাতে কি এর কোনো প্রভাব রয়েছে? সাফিন, তেলের যে সংকট, সে সংকটের প্রভাব তো পড়েছেই। একদিকে যেমন
স্থানীয় গাড়ি চালকদের উপর পড়েছে, তেমনি করে যারা দূর দূরান্ত থেকে খাগড়াছড়িতে বা রাঙামাটির সাজেকে পর্যটকরা আসা যাওয়া করছেন তাদের মধ্যেও একটি বেশ বড় ধরনের প্রভাব পড়েছে, যার কারণে এখানে এই মৌসুমটায় যে পরিমাণ যে সংখ্যক পর্যটক আসার কথা সেটি কিন্তু একেবারে কমে গেছে। অর্থাৎ তেলের কথা চিন্তা করে সেটা আমরা দেখেছি, বিভিন্নভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় যদি আপনাকে বলি, তাহলে এখানে যারা ভাড়ায় চালিত বিভিন্ন পরিবহন চালক আছে তারা কিন্তু মাস খানেক ধরে তেল পাচ্ছেন, এমন একটা আমাদের কবি জানিয়েছেন। এছাড়া ছোট 3 চাকার যে মাহিন্দ্র ছাড়াও আপনার ট্র্যাক্টর যে পরিবহনগুলো যেগুলো ডিজেল চালিত রয়েছে সেগুলো কিন্তু অনেকদিন ধরে তেল পাচ্ছেন না, অর্থাৎ তারা দফায় দফায় তেল পাচ্ছেন। কোনো কোনো গাড়ি একটি পাম্প থেকে 1 সপ্তাহ আগে হয়তো তেল নিয়েছেন, আবার 1 সপ্তাহ পরে আরেকটি পাম্প থেকে তেল পাচ্ছেন। তো সবকিছু মিলে জনসাধারণের মাঝে, সাধারণ মানুষের মাঝে যে একটি ভোগান্তি সেটি কিন্তু দিন দিন চরম আকার ধারণ করছে। একই সাথে পর্যটকের মধ্যে একটি চাপ পড়ছে, খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু পর্যটকের আনাগোনা কমে যাওয়ায় তারা কিন্তু আর্থিক লোকসান হচ্ছে। আমরা যে পাম্প মালিক রয়েছেন, তেলের যে পাম্প মালিক তাদের সাথে পাম্প মালিক রয়েছেন তেলের যে পাম্প মালিক তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তাদের চাহিদা অনুসারে কিন্তু তেলের ভাউচার, তারা তেল আনার জন্য কিন্তু তারা পদ্মা, মেঘনা, যমুনা চাহিদা অনুযায়ী আসলে কোথাও তেল পাওয়া যাচ্ছে না, তেমনটাই বলছিলেন পার্বত্য এলাকার খবর। শাহরিয়ার ইউনুস, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির নানিয়ার চরে সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ এর এক নেতা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হন তার 2 বোন। ভোরে উপজেলার কুদুকছড়ি আবাসিক এলাকায় এই ঘটনা। পুলিশ জানায় গভীর রাতে একটি সশস্ত্র গ্রুপ কুদুকছড়ি এলাকায় অবস্থান নেয়, পরে সুযোগ বুঝে ধর্ম সিং চাকমাকে গুলি করে হত্যা করে তারা। ঘটনাস্থলেই ধর্ম সিংয়ের মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ তার 2 বোন ভাগ্য শোভা চাকমা এবং কৃপা সোনা চাকমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য কাজ শুরু করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জানান, আঞ্চলিক সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে 5 ঘন্টা রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও ইউপিডিএফ নেতাকর্মীরা। হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বাড়ছে চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালে। মেডিকেলে বিশেষায়িত হাম কর্নার খুলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একটি শয্যায় 3 থেকে 4 জন রোগী। একদিকে আগামী 20 এপ্রিল থেকে চট্টগ্রাম শুরু হচ্ছে হামের টিকাদান। সাধারণ জ্বর না কমায় 5 মাসের এই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান মা। ভর্তি হওয়ার পর দেখা দেয় হামের সব উপসর্গ। সারা শরীরে লালচে রেশ, বাড়তে থাকে শঙ্কা। এখন ভালো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আরও ডাবল এখন কষ্ট আমাদের। আর এখানের যে পরিবেশ, আমাদেরকে যে একটা রুমের মধ্যে রাখছে, এখানে আলো বাতাস তো নাই। এ ধরনের রোগীদের বাতাস, অক্সিজেন ভালো দরকার। শিশু ওয়ার্ডের 2টি কক্ষকে ডেডিকেটেড হাম কর্নার করার পরও রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একটি শয্যায় 2 থেকে 3 জন শিশু, অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। যন্ত্রণার সঙ্গে বাড়ছে ভোগান্তিও। শ্বাস টান বাড়ে গেছিল আর বুকে ওই একটু টাইপের ধরা গেছিল। প্রথম দিন দেখা গেছিল আমার বাচ্চা থেকে জ্বর উঠছিল, জ্বরের পর কাশি হয়েছিল। সব রোগী এখানে দিয়ে দিচ্ছে ফ্লোরে, একদম গাদাগাদি অবস্থা। গরমে এখন থাকাও যাচ্ছে না। আমরা যাবো কোথা থেকে? রোগী আরও অসুস্থ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে সচেতন থাকার আহ্বান জানিয়ে উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশে এই সচেতনতা দরকার যে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আমরা যেন কোনো ওষুধ না খাওয়াই। সেটা সাব সেন্টার হোক, কমিউনিটি ক্লিনিক হোক, সেখানে একটা আমার লিখিত প্রেসক্রিপশন থাকবে কি ওষুধ খাওয়াচ্ছি, যাতে আমার ভবিষ্যৎ চিকিৎসার জন্য এটা একটা রেফারেন্স হিসেবে কাজ করে। এদিকে আগামী 20 এপ্রিল থেকে চট্টগ্রাম মহানগরীতে শুরু হচ্ছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। 1 মাসে 3 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন এলাকায় আগামী 20 এপ্রিল থেকে 6 মাস বয়স থেকে 59 মাস বয়স পর্যন্ত হাম রুবেলা টিকা 1 ডোজ প্রদান করা হবে। চট্টগ্রামে শুক্রবার পর্যন্ত 37 জন শিশুর হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে শতাধিক শিশু। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নতুন বছরে বর্ণিল উৎসবে এখনও মুখর পাহাড়। আজও রাঙামাটিতে পানি বর্ষণ বা জল খেলিতে মাতেন মারমা সম্প্রদায়ের মানুষ। নতুন বছরকে বরণ করার আনন্দ আয়োজন চলে মাসব্যাপী, যেখানে পাহাড়ি বাঙালি সবাই অংশ নেন, বার্তা দেন সম্প্রীতি ও সৌহার্দ্যের।
সকাল থেকেই উৎসবমুখর রাঙামাটির মারি স্টেডিয়াম। মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে মৈত্রীময় পানিবর্ষণ উৎসবে অংশ নেন সব বয়সী মানুষ। পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগির এই উৎসব মূলত পুরনো বছরের সব দুঃখগ্লানি ধুয়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক হিসেবে বিবেচিত হয় পাহাড়ি। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। পানি খেলা হচ্ছে একটা আমাদের উৎসব, তো এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। এই নতুন বছর যাতে আমাদের সুখ শান্তি এগিয়ে আসে, প্লাস হচ্ছে আমাদের এই দেশের মানুষ যাতে সুখে থাকে, ভালো থাকে, এই কামনা করে হচ্ছে আমরা এই উৎসবটা পালন করি। এখানে এসে আমরা পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে ওই অনুষ্ঠানটা পালন করি আর কি, আনন্দ করি। মারমা, চাকমা, ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালিদের অংশগ্রহণে বসে মিলন মেলা, যা পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত বলছেন সবাই। মারমা ঐতিহ্য আজকে এই পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছি আমাদের এই পানি খেলার উপলক্ষে। আমাদের অবশ্যই ভালো লাগতেছে। আমাদের এক বছরে একটা হয়, বছরে একবার করে অনুষ্ঠান হয়, জলকলি উৎসব, বিজু, সবকিছু মিলে ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের আদিবাসীদের একটা সাংস্কৃতিক কালচারাল, যেটা আমরা যুগে যুগে পালন করে আসছি। এই উৎসব এটা মূলত আমাদের বছরে একবারই হয়, সেটা হচ্ছে এপ্রিল মাসে। যেটা জলকেলির পাশাপাশি মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গীত পরিবেশন এবং পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। উপভোগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ অনেকে। উৎসব মৈত্রীময় পানির উৎসবে খেলা যায়, এত লোক এত আনন্দ করতে আমার মনে হয় আগামীতে আরো উন্নত হবে। আমরা আনন্দময় করে পালতে চাই। এখানে এই পার্বত্য অঞ্চলের 12টি উপজাতি বা 12টি গোষ্ঠী যারা আছে বাঙালি সহ এবং যারা আছে সকলে মিলে একটি উৎসবমুখর পরিবেশে এই উৎসবটি পালন করছে। সবার এখানে উপস্থিতি প্রমাণ করে যে আমরা রংধনু হলেও যে ঐক্যবদ্ধ, অর্থাৎ 12 এপ্রিল থেকে পাহাড়ে 3 দিন মূল বৈশাখী উৎসব চললেও এর রেশ থাকে মাস জুড়ে। বিভিন্ন সম্প্রদায় নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী পৃথকভাবে আয়োজন করে বর্ণিল উৎসব। জুবাইর রিফাত, যমুনা নিউজ। কক্সবাজার শহরে আজ থেকে শুরু হচ্ছে জলকেলি উৎসব। এ নিয়ে আরো বিস্তারিত জানতে রাখাইন পাড়ায় আছেন সহকর্মী এহসান আল কুতুবি, যোগ দেব তার সাথে। এহসান, জানাবেন উৎসব কয়দিন ব্যাপী চলবে আর কি কি আয়োজন থাকছে? পার্বত্য চট্টগ্রামের মতো কক্সবাজারেও কিন্তু রাখাইন সম্প্রদায়ের যে জলকেলি উৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে। এটি মূলত বর্ষ বরণ এবং বর্ষ বিদায়কে ঘিরেই হয়। আমরা কক্সবাজার শহরের টেকপাড়াতেই যে অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেখানে আছি। আমরা দেখছি একেবারে সকাল থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলছে। সেই আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে বিভিন্ন পানি ছিটাছিটির যে উৎসব সেটি, এবং পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে তারা প্রতি বছর এই দিবসটি পালন করে হচ্ছে 16 এপ্রিল। এটি মূলত তাদের যে বর্ষ বিদায় সেটি 16 এপ্রিল শেষ হয়েছে এবং আজকে শুক্রবার হচ্ছে তাদের বর্ষ বরণের যে অনুষ্ঠান, অর্থাৎ 1388। এই 88 বর্ষ বরণ উপলক্ষে এই অনুষ্ঠান চলছে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠান চলছে। তন্মধ্যে কক্সবাজার শহরের পূর্ব পশ্চিম মাছ বাজার, ফুলবাগ সড়ক সহ বিভিন্ন এলাকায় এবং কক্সবাজার শহরের বাইরেও কিন্তু বিভিন্ন চকরিয়া, রামু, চৌফুলদণ্ডি সহ বিভিন্ন এলাকায় যেখানে বৌদ্ধ রাখাইন সম্প্রদায়ের লোকেরা রয়েছেন সেখানেও কিন্তু এই অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানকে ঘিরে শিশু, কিশোর, তরুণ তরুণী, বৃদ্ধ সহ সবাই কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং এই অনুষ্ঠানে যোগ দিয়ে তারা যার মতো করে আনন্দ উল্লাসে মেতে উঠছে। এবং এতে অল্প বয়সীরা মাটির কলস এবং বয়স্করা কল্পতরু বহন করেন এবং এরপর থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, এটি কিন্তু আগামী 3 দিন চলবে। আজকে শুরু হলেও এই 3 দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হবে। শাফিন।
ইহসান, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম সেই বর্ষবরণ আপনার মাধ্যমে। সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের পাহাড়তলীতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি হেলথ ক্যাম্প। পাহাড়তলী কলেজ মাঠে বিএইচটি স্বাস্থ্য মেলা উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ক্যাম্পে 5 শতাধিক মানুষকে সেবা দেন চিকিৎসকরা। রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলনেতা ওয়াকিল হোসেন, ইউএসটিসির চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা। খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয়ে 12:30টায় শেষ হয়। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় 9টি উপজেলার 3,837 জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল, তবে অংশ নেন 2,641 জন পরীক্ষার্থী। জেলা সদরের 3টি কেন্দ্রে মোট 13টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অনুপস্থিত ছিল 1,196 জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে জেলার 13টি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির হার 69%। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় চিপবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এ উপলক্ষে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু সার্টিফিকেট অর্জনই বড় কথা নয়, জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে আলোকিত মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তৃণমূলে কারিগরি শিক্ষার প্রসারে চট্টগ্রামের সন্দ্বীপে নির্মিত হচ্ছে নতুন কারিগরি শিক্ষা কেন্দ্র। সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের নির্মাণ কার্যক্রম। সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে এই উদ্যোগ সন্দ্বীপে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন অতিথিরা। এ সময় ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ইকরাম আহমেদ, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টেকনিক্যাল সেন্টারের পরিচালক, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে 19 দিনব্যাপী মহান স্বাধীনতার বইমেলা। নগরীর কাজীর দেউড়ি এলাকায় আয়োজিত বইমেলায় আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত যোগদেবতার সাথে। জোবায়েদ, মেলা চলবে আর কতদিন? সার্বিক আয়োজন কেমন দেখছেন? যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন, বইপ্রেমীরা রয়েছেন, তারা কি বলছেন? শাফিন, 31 মার্চ থেকে শুরু হয়েছে 19 যে দিনব্যাপী মেলাটার আয়োজন, সেটা আগামীকালই শেষ হচ্ছে এবং শুক্রবার বা ছুটির দিনে যেরকম মানুষ হওয়ার কথা সেরকম মানুষের আনাগোনা খুব একটা আমরা দেখছি না। তবে আমরা বিকেল থেকেই, মানে দুপুরের পর থেকে এই জায়গাটায় আছি। মানুষের আনাগোনা শুক্রবারে বা ছুটির দিন হওয়ায় আরও বেশি আশা করেছিলেন যারা এখানে প্রকাশক বা বিক্রেতারা আছেন, কিন্তু সেই অনুযায়ী গ্রাহক বা ক্রেতা দর্শনার্থী নেই, এমনটাই তারা বলছেন। তবে এই বইমেলাটি আজকে যেহেতু প্রায় শেষ হওয়ার পথে বা আগামীকাল এটির পর্দা নামবে, তো সেই জায়গা থেকে যারা প্রকাশক আছেন, লেখক আছেন, তারাও তাদের মতো করে আসছেন। পাশাপাশি যারা এই জায়গায় ঘুরতে আসছেন, অনেকে বই কিনতে আসছেন, তারাও শেষ দিনে চেষ্টা করছেন যতটুকু সম্ভব ঢু মেরে তাদের পছন্দের বইটি সংগ্রহ করতে। এবং তারা এটাও বলছেন, এই বইমেলাটি যদি মেয়াদ আর একটু বাড়ানো হতো বা সময়কালটা আর একটু বাড়ানো হতো, তাহলে মানুষের জায়গা থেকে সময় করে এই বইমেলায় আসতে পারত। পাঠক লেখকের মিলন মেলার সময় বৃদ্ধির আবেদন তার করেছিলেন জুবায়েদ। আপনাকে ধন্যবাদ। আর এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।